বিসমিল্লাহির রহমানির রহিম। টেনের যে সমস্যাগুলোর কথা বলছে, মারুফের সমস্যা আছে 3.5-এর 23 নাম্বারটা, 26 নাম্বারটা, তারপরে 29-30, এগুলো হচ্ছে সমস্যা। এগুলো সলভ করি। প্রথমে আমরা করবো 23 যেটা বলছে বলছে একটি দ্রব্য X% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় 3X% লাভে বিক্রয় করলে তার থেকে এত টাকা বেশি পাওয়া যায়। তাহলে আমাদের এইখানে বলছে দ্রব্যটির ক্রয় মূল্য কত। তাহলে প্রথমে আমাদের ধরে নিতে হবে, মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য X টাকা বা ক টাকা, আমাদের যেটা ইচ্ছা আমরা ওটা ধরতে পারি। তাহলে প্রথমে আমরা লিখি, এখানে আমরা ক্রয় মূল্য লিখবো, মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য ইকুয়াল টু কত টাকা, X টাকা। অতএব X% লাভে X% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য সমান X% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য সমান বের করব, আর 3X% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে এটা বের করব, তারপর দুইটা বিয়োগ করব, হয়ে যাবে। তাহলে 22 নম্বরে আমরা যখন যাব, 22 নম্বরে প্রথমে লিখব, মনে করি 23 নাম্বার, মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য, এখানে X% ক্ষতি দিছে, তাহলে অন্য P টাকা ধরি, P টাকা। মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য P টাকা ধরছিলাম না Y টাকা ধরছিলাম, সম্ভবত Y ধরছিলাম এর আগে যখন করাইছিলাম। মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য ইকুয়াল টু কত, Y টাকা। অতএব X% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য ইকুয়াল টু, বিক্রয় মূল্যটা কত হবে, বিক্রয় মূল্য যেহেতু X% ক্ষতিতে বিক্রয় করছে, তাহলে Y মোট ক্রয় মূল্যটা কত ছিল, Y টাকা, এখন ক্ষতি হয়েছে P, অর্থাৎ XY বাই কত, XY বাই 100, XY বাই 100 টাকা। এটা কিভাবে পেলাম, এটা পেলাম যে যেহেতু X% ক্ষতি হয়েছে, তাহলে 100 টাকায় ক্ষতি হয় কত টাকা, X টাকা, 1 টাকায় ক্ষতি হয় X বাই 100 টাকা। অতএব মোট কত টাকা, Y টাকায় কত ক্ষতি হবে, XY বাই 100। এটা হচ্ছে ক্ষতি হয়েছে। এখন ক্রয় মূল্যটা ছিল কত, ক্রয় মূল্য Y টাকা। এখন ক্রয় মূল্য Y টাকা, ক্ষতি মানে Y এর থেকে অবশ্যই কম টাকা বিক্রি করছে, এই জন্য Y বিয়োগ এত, যেটা ক্ষতি হয় ওটা লিখে দিতে হয়, এত টাকা। আবার 3X% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য, এখন লাভে বিক্রয় করছে, বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু, যেহেতু লাভ তাহলে যোগ হবে Y প্লাস 3XY বাই কত, 100 টাকা। এরপরে প্রশ্ন মতে এটা বিয়োগ এটা, Y প্লাস 3XY বাই 100 বিয়োগ Y মাইনাস XY বাই 100 ইজ ইকুয়াল টু 18X। এটা ক্যালকুলেশন করে Y এর মান বের করবে, উত্তরটা হয়ে যাবে 24 না 25 নাম্বার বলছে। 25 বলছিল একটি খাতা 36 টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হয় 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। একটি খাতা 36 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। খাতাটির ক্রয় মূল্য বের করতে বলছে। খাতাটির ক্রয় মূল্য কত, তাহলে প্রথমে আমরা ধরে নিই, মনে করি খাতাটির ক্রয় মূল্য ইকুয়াল টু কত টাকা, X টাকা।
কারণ এখানে তো আর অক্ষর দেয়া নাই। মনে করি খাতাটির ক্রয় মূল্য কত x টাকা, অতএব 36 টাকায় বিক্রয় করলে ক্ষতি হবে। 36 টাকায় যদি বিক্রয় করি তাহলে ক্ষতি হবে কত টাকা? ক্ষতি হবে ক্রয় মূল্য যেটা ছিল, ক্ষতি মানে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, এত টাকা। 72 টাকায়, আবার 72 টাকায় বিক্রয় করলে লাভ হবে। 72 টাকায় বিক্রয় করলে লাভ হবে। লাভ ইকুয়াল টু কত? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, এটা হলো সূত্র, এত টাকা। এখন প্রশ্ন মতে দাও, প্রশ্ন মতে দুইটা সমান দিয়ে লেখো। এখন দ্বিগুণটা কি হবে? দ্বিগুণটা বলছে যে বিক্রয় লাভ হবে যদি এত টাকায় বিক্রি করে। 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হবে, অর্থাৎ 72 টাকায় বিক্রি করলে এটা যদি বিক্রি করতাম তাহলে দ্বিগুণ লাভ হতো। তাহলে দ্বিগুণের সাথে আছে, কিন্তু প্রশ্ন মতে সময় আমরা উল্টা দিব। এখানে ক্যালকুলেশন করে এক্স এর মান বের করে ফেলা হয়ে যাবে এটা। তারপরে 26 নাম্বার, মুনাফার একই হারে 300 টাকায় 4 বছরে সরল মুনাফা এবং 400 টাকায় 5 বছরে সরল মুনাফা একত্রে এত টাকা। মুনাফার হার নির্ণয় করতে বলছে। মনে করি মুনাফার হার আর ইকুয়াল টু x% ইকুয়াল টু কত? x/100। এখানে দুইটা ক্ষেত্রে আছে। প্রথম ক্ষেত্রে যেটা, প্রথম ক্ষেত্রে যেটা মুনাফার একই হারে 300 টাকা আর 4 বছর 300 টাকা, তার মানে আসল ধরবো। মূলধনকে কোথায় বলে দিচ্ছে না, সরল মুনাফা বলছে, মূলধন বলে দেয় না, আসল ধরতে পারে। আসল p ইকুয়াল টু কত? p ইকুয়াল টু হচ্ছে 300 টাকা সময় n ইকুয়াল টু কত? 4 বছর। আমার দুইটা মুনাফা দেওয়া আছে, তার মানে এখান থেকে আমার মুনাফা বের করতে হবে। মুনাফার আর তো আমরা জানি i ইকুয়াল টু কত? p আর n। p এর মান হচ্ছে এটা, আর এর মান হচ্ছে x/100, n হচ্ছে 4, এত টাকা 3, তাহলে 3 4 কত? 12x, এত টাকা। দ্বিতীয় ক্ষেত্রে আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে, আইটা বের করবা। দ্বিতীয় ক্ষেত্রে আসল ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 400 টাকা, সময় আছে 5 বছর, n ইকুয়াল টু কত? 5 বছর। এখান থেকে আই বের করবা, তারপর প্রশ্ন মতো এটা যোগ এটা ইকুয়াল টু যেটা বলে দিছে ওটা লিখে দেবা, দেখবা হয়ে গেছে। তারপরে সমস্যা হচ্ছে 29 নাম্বার। 29-এ যেটা বলছে, শতকরা বার্ষিক 5 টাকা হার সরল মুনাফায় কত টাকায় 3 বছরতে কত টাকার 13 বছরের স্ববৃদ্ধি মূল। সরল মুনাফায় স্ববৃদ্ধি মূল মানে এখানে স্ববৃদ্ধি মূলটা কত দেওয়া আছে? 9,990 টাকা দেওয়া আছে। এখানে 17 বার্ষিক এতটা সরল মুনাফা যেহেতু দেয়া, তার মানে এটা আমার লাগবে হচ্ছে স্ববৃদ্ধি মূল যেটা, এটা হলো আসল এবং মুনাফা দেয়া আছে, অর্থাৎ মুনাফা আসল দেয়া আছে। এটা হচ্ছে মুনাফা আসল দেয়া আছে, তার মানে আমার মুনাফা লাগবে, আসলটা তো বের করতে হবে। তাহলে এখন মুনাফাটা আগে আমরা বের করি। তাহলে এখানে কত
কত নম্বর 29 দেওয়া আছে সবৃদ্ধি মূল মানে কি আসল এবং মুনাফা অর্থাৎ আই প্লাস পি দেওয়া আছে ইকুয়াল টু 990 দেওয়া আছে 990 তাহলে আই ইকুয়াল টু কত পি আর এন তাহলে দেওয়া আছে এখানে কি কি দেওয়া আছে এখানে পি তো আমরা বের করবো আসলটা বের করবো 8টা মুনাফার হার কত দেওয়া আছে বার্ষিক শতকরা 5 টাকা হার তাহলে মুনাফার দেওয়া আছে মুনাফার হার আর ইকুয়াল টু কত 5% ইকুয়াল টু 5/100 ইকুয়াল টু 1/20 মুনাফা এটা দেওয়া আছে সময় আছে 13 বছর সময় এন ইকুয়াল টু 13 বছর আর সবৃদ্ধি মূল এ ইকুয়াল টু কত দেওয়া আছে 990 টাকা তাহলে আমরা জানি আই পি প্লাস আই ইকুয়াল টু কত এ অর্থাৎ আসল যোগ মুনাফা ইকুয়াল টু মুনাফা আসল তাহলে পি প্লাস আই ইকুয়াল টু কত লেখা যায় পি আর এন ইকুয়াল টু এ এখান থেকে পিটা কমন নাও তাহলে 1 প্লাস আর এন ইকুয়াল টু এ তাহলে বা পি ইকুয়াল টু আচ্ছা ইকুয়াল টু রাখে এখানে মান বসাই দিই পি ইন্টু 1 প্লাস আর এর মান হচ্ছে 1/20 এন এর মান হচ্ছে 13 এটা তো ইংলিশ আসবে 13 ইকুয়াল টু 990 বা এখানে লসাগু বড় লসাগু করলে কত আসবে 13 20 আর উপরে এখানে আসবে 20 যোগ 13 990 বা পি ইন্টু 33 বা এত ইকুয়াল টু 990 বা পি ইকুয়াল টু 990 গুণ 20 বাই এটাতে এটার গুণ হলো 3 তাহলে 60 শূন্য অতএব পি ইকুয়াল টু কত 600 টাকা তাহলে আসল পি ইকুয়াল টু কত হচ্ছে 600 টাকা হচ্ছে এরপরে বলছে 30 নম্বরে শতকরা বার্ষিক 5 টাকা হার মুনাফায় কত বছরে একদম আগেরটা যেটা করলাম 29 যেটা করছি একদম সেম ওটা অঙ্কটাই এটা দেয়া আর মনে এখন পুরো সলভ হয়েছে কোনো সমস্যা নাই তারপরে আমরা চলে যাব হচ্ছে কেমিস্ট্রিতে ফিজিক্সে যাই আগে ফিজিক্সটা করে আসি আমি খুলে বুঝাই দেবো তোমরা করে ফেলবা 10 অধ্যায় করতেছিলাম 10ম অধ্যায় দশম অধ্যায় তোমরা 13 নাম্বারটা এবং 14 নাম্বারটা দুইটা অঙ্ক করবা এখানে হচ্ছে পি ও কিউকে পরিবাহী তার দ্বারা ওই যে তার দ্বারা সংযুক্ত করলে ইলেকট্রন প্রবাহ কোন দিকে হবে আমার বিভব বের করতে হবে বিভবটা বের এখানে হচ্ছে কাজ দেওয়া আছে এত জুল আর এত জুল কাজ আছে কাজ থাকলে পরে আমরা ভি ইকুয়াল টু কত জানি ডাব্লিউ বাই কিউ দিয়ে করবা এখান থেকে ভি বের করবা ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই ভি1 এবং ভি2 বের করে দেখবা যে কোন দিক থেকে কোন দিক এটা পারবা 14 নাম্বার এখানে বলছে বি বস্তুটির সাহায্যে কোনো অনায়িত পরিবাহকের ধনাত্মক আধানে বি বস্তুটি যেটা দেয়া আছে এটা ধনাত্মক আধানে দেয়া আছে এটাকে বলছে অনিয়মিত পরিবাহী ধনাত্মক আধানে আহিত অর্থাৎ অন্য একটা বস্তুকে ধনাত্মক আধানে আহিত করা যাবে কিনা হ্যাঁ আহিত করা যাবে সম্ভব ধনাত্মক আধান দিয়ে ধনাত্মক আধানকে আহিত করা যায় এই জন্য যেটা এখানে যে উত্তরটা আছে একদম টুটস্থ করে ফেলবা তারপরে 15 নাম্বার চার্জ দুটি স্পর্শ করে কত দূরত্বে স্থাপন করলে এদের বিকর্ষণ বল পূর্বের বিকর্ষণ বলের সমান হবে বিকর্ষণ বলটা তাহলে আগের বিকর্ষণ বলটা আমরা বের করব বের করে স্পর্শ করে এখন যেহেতু স্পর্শ করা মানে সংযুক্ত করলে ওদের রোধটা কি ওদের তড়িৎ প্রবাহটা কি হবে চার্জের মানটা গড় করে ফেলতে হবে দুইটা চার্জের মানে একই হবে পরেরটা বের করবা তাহলে ওইখান থেকে আমরা ডিটা বের করে ফেলতে পারবো
চার্জ দুটির দ্বিতীয়ত্ব স্থাপন হলে বিকর্ষণ বল পূর্বের বিকর্ষণ বলের সমানুপাত, যেহেতু বিকর্ষণ বল সমান আমরা দুইটা বিকর্ষণ বল সমান, আমরা একটা বের করতে পারবো। করবা যদি কোনো সমস্যা আমাকে বললে আমি করবো, নাহলে আমি করবো না, কারণ এগুলো তো একবার পড়াইছি, এই জন্য রিভিশনে এখন। এসি বরাবর বি এর অবস্থান কি পরিবর্তন করলে সি এর উপর ক্রিয়াশীল লব্ধি বলের মান শূন্য হবে? এসি বরাবর বি এর অবস্থান কি পরিবর্তন করলে, বি এর অবস্থানটা পরিবর্তন করতে বলছে, লব্ধি মানটা আমার শূন্য হবে। তাহলে প্রথমে যেটা করবা, বি এর অবস্থান ধরি বি বস্তুকে এর দিকে এক্স মিটার দূরে স্থাপন করলে সি এর উপর ক্রিয়াশীল লব্ধি বল সমান হবে। তাহলে এ বি এর ক্ষেত্রে এ বি এর আকর্ষণ এ হতে সি, এ বিন্দু চার্জের উপর সি বিন্দুর বিকর্ষণ বলের মান বের করবা। সি বিন্দুর উপর বি বিন্দুর বিকর্ষণ বল, অর্থাৎ এখানে প্রশ্নটা একটু দেখো তো একবার, এসি বরাবর বি এর অবস্থান কি পরিবর্তন করলে সি এর উপর লব্ধি বল হিসাব করতে বলছে। তাহলে এসি এর ক্ষেত্রে একবার আকর্ষণ বল বিকর্ষণ বল, এসি তো বিকর্ষণ করবে কারণ দুইটা আদান একই, এসি বিকর্ষণ বল বের করবো। আবার যেহেতু সি বলছিল এই জন্য বিসি, একবার এসি নিব একবার বিসি নিব। এখন এখানে এসি এবং বিসি নিলাম, এখন কথা হচ্ছে আমি তো এবিও নিতে পারতাম, হ্যাঁ এবি নিতে পারতাম, কিন্তু আমার বির উপর তো ক্রিয়াশীল বল বের করতে বলেনি, ক্রিয়াশীল বল বের করতে বলছে সি এর উপর, এই জন্য আমরা এসি নিব আর বিসি নিব, নিয়ে এটা করে ফেলবা। 16 পর্যন্ত করবা তোমরা, 13 থেকে 16 পর্যন্ত পদার্থ করবা। যদি কোনো সমস্যা হয় আমাকে বলবা, তখন আমি সলভ করব। কেমিস্ট্রিতে আমরা যেটা করতেছিলাম, কেমিস্ট্রি আমরা লাস্ট অধ্যায়তে ছিলাম, ব্লিচিং পাউডারটা আমরা পড়ছিলাম। শিল্পক্ষেত্রে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। শিল্পক্ষেত্রে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত, শিল্প কারখানায় হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া গ্যাস উৎপাদন করা যায়। হেবার পদ্ধতিতে নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস 1:3 অনুপাতে মিশ্রিত করে এদের মধ্যে আয়রন প্রভাবক যোগ করে যদি মিশ্রণকে 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয় তবে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। অ্যামোনিয়া গ্যাস উৎপন্নের সময় কিছু তাপ উৎপন্ন হয়। এই বিক্রিয়াটি উভমুখী বিক্রিয়া, একদিকে নাইট্রোজেন ও হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে, অপরদিকে কিছু অ্যামোনিয়া গ্যাস ভেঙে হাইড্রোজেন গ্যাস পরিণত হয়। এই বিক্রিয়াটি উভমুখী তীর অর্থাৎ উপমুখী বিক্রিয়া। এটা হচ্ছে শিল্পক্ষেত্রে অ্যামোনিয়া গ্যাসের প্রস্তুতি। শিল্পক্ষেত্রে অ্যামোনিয়া গ্যাসের প্রস্তুতি পড়বা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। চলে আসবে হচ্ছে 302 পৃষ্ঠায়, কৃষি এবং শিল্পক্ষেত্রের রসায়ন, প্রথম প্যারাটা। শিল্প কারখানায় উৎপন্ন বিভিন্ন রাসায়নিক পদার্থ মাটিতে প্রয়োগ করে মাটির উর্বরতা বৃদ্ধি করা হয়। চুনাপাথর একটি মূল্যবান খনিজ সম্পদ। আমাদের দেশের সুনামগঞ্জ জেলা এবং সেন্ট মার্টিন দ্বীপে প্রচুর চুনাপাথর পাওয়া যায়। চুনাপাথর দ্বারা অনেক পদার্থ তৈরি করা হয়, যেমন সিমেন্ট তৈরি করার প্রধান উপাদান হিসেবে চুনাপাথর ব্যবহার করা হয়। কোনো কারণে মাটি যদি অম্লীয় হয় এবং মাটিতে যদি হাইড্রোজেন প্লাসের পরিমাণ বেড়ে যায় তবে মাটির অম্লতা কমানোর জন্য সেই মাটিতে চুনাপাথর প্রয়োগ করা হয়। চুনাপাথর এইচ প্লাসের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম আয়ন, কার্বন ডাইঅক্সাইড এবং পানির তুলনা করে, ফলে মাটির অম্লতা কমে যায়। অর্থাৎ এই প্রশ্নটা হচ্ছে মাটির অম্লতা কিভাবে কমায়, মাটির অম্লতা কিভাবে কমাই। এটা হচ্ছে চুনাপাথরের সাহায্যে মাটির অম্লতা কমাইতে পারি, কারণ চুনাপাথরের মধ্যে প্রচুর পরিমাণ, চুনাপাথরের সংকেত কি এটা তোমার আগে জানতে হবে, ক্যালসিয়াম কার্বনেট। চুনাপাথরের সংকেত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, চুনাপাথরের সংকেত ক্যালসিয়াম কার্বনেট। এটা হচ্ছে এই চুনাপাথরটা এইচ প্লাসের সাথে বিক্রিয়া করে, এইচ প্লাসের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম আয়ন প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি তৈরি করে। যখন পানি, ক্যালসিয়াম আয়ন, কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি হয়ে যায়, এই অ্যাসিডটা, এটা তো এইচ প্লাস মানে অ্যাসিড, অ্যাসিডটা যখন এই তিনটা চলে আসে তখন আর অ্যাসিড মাটিতে থাকে না, তখন হচ্ছে এর অম্লতা কী হয়ে যায়, অম্লতা মানে অ্যাসিডের হারটা কমে যায়। তাহলে তোমরা পড়বে অ্যামোনিয়া ক্ষেত্রে আর হচ্ছে শিল্পক্ষেত্রে। বায়োলজিতে যাব আমরা, বায়োলজিতে আমরা পড়তেছিলাম টিস্যু কালচার।
টিস্যু কালচার পড়ছিলাম, এরপর টিস্যু কালচার ব্যবহারটা আমি আঁকাই পরে দিব। এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। একটি জীব থেকে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রথম প্যারাটা, একটি জীব থেকে একটি নির্দিষ্ট জীব বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তর কৌশল হচ্ছে জিন প্রকৌশল। আর সহজভাবে বলা বলা যায় কাঙ্ক্ষিত নতুন একটি বৈশিষ্ট্য সৃষ্টির জন্য কোনো জীবের ডিএনএর পরিবর্তন ঘটালে জিন প্রকৌশল বলে। এই জিন যে কৌশলগুলোর মাধ্যমে স্থানান্তর করা হয় তাদের একত্রে রিকম্বিনেশন ডিএনএ কৌশল বলে। এই কৌশল অবলম্বন করে একটি ডিএনএ অণু কাঙ্ক্ষিত অংশ কেটে আলাদা করে অন্য একটি ডিএনএর অণুতে প্রতিস্থাপন করার ফলে যে নতুন ডিএনএ অণু সৃষ্টি হয় তাকে রিকম্বিনেশন ডিএনএ বলে। রিকম্বিনেশন ডিএনএ তৈরি প্রক্রিয়াকে রিকম্বিনেশন ডিএনএ প্রযুক্তি বা ডিন ক্লোনিক বলা হয়। এই প্যারাটা মুখস্থ করবা, একদম মুখস্থ করবা। এই প্রথম প্যারাটা টুটস্থ বায়োলজির। এখন আমরা যাব হায়ার ম্যাথে। হায়ার ম্যাথে মারুফের যে সমস্যা, হায়ার ম্যাথের 12, 13, 1.2 এর 12, 13। প্রশ্নটা হচ্ছে এটা 12 নম্বরের। আমরা হায়ার ম্যাথে চলে যাব। হায়ার ম্যাথে যেটা 12, এফ যেন আর থেকে আর, অর্থাৎ এটাকে বলা হয় ডোমেন, এটাকে বলা হয় কোডোমেন। এত এবং জি যেন আর ট্যান্স টু আর, অর্থাৎ এটা ডোমেন, এটা হচ্ছে কোডোমেন। এত ফাংশন দ্বয় এফ এক্স ইকুয়াল টু এত এবং জি এক্স ইকুয়াল টু এত দ্বারা সংজ্ঞায়িত হয়, তবে জি ইকুয়াল টু এফ মাইনাস ওয়ান নির্ণয় করতে বলছে। এফ মাইনাস ওয়ান, এফ মাইনাস ওয়ান কি মানে এফ এর যেটা আছে ওটার বিপরীত ফাংশন। তাহলে আমরা প্রথমে লিখি, দেওয়া আছে 12-1 দেওয়া আছে এফ এক্স ইকুয়াল টু এফ এর বিপরীত ফাংশন বের করলেই তো হয়ে যায়। এফ এক্স ইকুয়াল টু কত আছে, এক্স স্কোয়ার 5, জি এক্স ইকুয়াল টু কত আছে, এক্স মাইনাস 5 1/3, জি এক্স ইকুয়াল টু আছে এক্স মাইনাস 5 1/3। মনে করি এই বিপরীত ফাংশন যেভাবে বের করতে হয়, মনে করি y ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 5। এখানে y equal to fx by fx equal to y by x equal to function minus y, এটা আবার y equal to কত আছে, y equal to x square plus 5 বা এখান থেকে x এর মানটা বের করব, y minus 5 বা x equal to y minus 5 root over x equal to y minus 5 into y হাফ লিখতে পারি। x equal to কত পাইলাম, y minus 5, সরি y equal to, আমি কি ভুল লিখছি, এখানে x স্কয়ার আছে, x কিউ আছে, সরি x কিউ, তাহলে এটা হচ্ছে x কিউ, এটা হচ্ছে x কিউ, এটা হচ্ছে তাহলে কত হবে, এটা আসবে, এটা যদি তুলে দিই তাহলে এটা আসবে, বা x ইকুয়াল টু কত, ফাংশন অফ -1y ইকুয়াল টু y minus 5 1/3, বা এত x ইকুয়াল টু y এর পরিবর্তে x বসাই দিব, y এর পরিবর্তে x বসাই দিলাম,
ফাংশন অফ -1x ইকুয়াল টু এটার মান হচ্ছে gx x তুলে দিতে পারি ফাংশন অফ -1 ইকুয়াল টু g অতএব g ইকুয়াল টু কত ফাংশন অফ -1 12 এক নাম্বার ছিল এটা এখন 13 পারবা ইজিলি 13 হচ্ছে f(x) এর বিপরীত ফাংশনটা বের করবা তবে y ইকুয়াল টু এত f -1 x নির্ণয় করতে বলছে f(x) ইকুয়াল টু এত তাহলে y ইকুয়াল টু f(x) -1 নির্ণয় করো তাহলে প্রথমে আমরা 2 নাম্বারটা করে দিই একটু মনে করি y ইকুয়াল টু f(x) ইকুয়াল টু f(x) মাইনাস এগুলো y f(x) ইকুয়াল টু 5x - 4 5x - 4 এখানে যেহেতু y ইকুয়াল টু মাইনাস এত নির্ণয় করতে হচ্ছে y ইকুয়াল টু f(x) বা f(x) ইকুয়াল টু y বাই x ইকুয়াল টু ফাংশন অফ -1y আবার y equal to 5x minus 4 বা 5x equal to y plus 4 বা x equal to y plus 4 by 5 বা function of minus y equal to y plus 4 by 5 function of minus 1x 4 by 5 x plus 4 by 5 তাহলে ফাংশন অফ -x ইকুয়াল টু কত পেলাম x plus y by 5 ফাংশন অফ -1 and ফাংশন অফ -1 ইকুয়াল টু কত ছিল ফাংশন অফ -x এটা আসলো কোথা থেকে y থেকে আসছে অতএব আমরা লিখে দিতে পারি y ইকুয়াল টু কত ফাংশন অফ -x ইকুয়াল টু x plus 4 by 5 কারণ এটা ইকুয়াল টু যদি এটা হয় আবার এটা ইকুয়াল টু যদি এটা হয় তাহলে এটা আমরা সমান লিখে দিতে পারি তারপরে চলে যাব তোমার তারপর সমস্যা হচ্ছে আর ম্যাথের 13 নাম্বারটা লেখচিত্রটা আমি এখনো করাইনি লেখচিত্রটা ক্লাসে করাবো 15 লাস্টেরটা f(x) = y হলে x এর তিনটি পূর্ণ সাংখ্যিক মানের জন্য y এর মান নির্ণয় করো এবং y = এত সমীকরণের লেখচিত্রগুলো আমি সব ক্লাসে করাবো লেখচিত্র এখানে বুঝাইলে অতটা বুঝবে না 17 লাস্টেরটা লেখচিত্র করাইনি লেখচিত্র সব ক্লাসে হবে বাই টাটা যদি কারণ কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলবা আমি ওটা সলভ করব